নিঝুমকে পাহাড় থেকে গড়িয়ে পড়তে দেখে আবরাজ আর্তনাদ করে ওঠে। ছোট্ট নির্ঝরও নিজের মায়ের এই পরিণতি দেখে আঁতকে ওঠে। সে ভয়ে একদম স্থির হয়ে যায়। আবরাজ নির্ঝরকে কোলে নিয়ে দ্রুত পায়ে নিচের দিকে নামতে থাকে নিঝুমকে বাঁচানোর জন্য, কিন্তু সেও পা ফসকে পড়ে যেতে নেয়। ভাগ্যক্রমে কোনো রকমে একটা পাথরে পা আটকে বেঁচে যায়, না হলে আজ বাবা ছেলের দশাও একই হতো। ছোট্ট নির্ঝর এবার কাঁদতে কাঁদতে বলে, আম্মুর কিছু হবে না তো বাবা? আম্মু এত ওপর থেকে পড়ে গেল, আমার খুব ভয় হচ্ছে। আবরাজ নিজেও নিঝুমের পরিণতি নিয়ে শঙ্কিত। তবুও সে নির্ঝরকে আশ্বাস দেওয়ার জন্য বলে, চিন্তা করো না নির্ঝর, সব কিছু ঠিক হয়ে যাবে, তোমার আম্মুর কিছু হবে না, আমি নিঝুমের কিছু হতে দেব না। আবরাজ নির্ঝরকে সাথে নিয়ে পাহাড় থেকে নেমে পড়ে। এরপর নিচে নেমে উম্মাদের মতো চারিদিকে নিঝুমকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে খুঁজে পায় না। উপায় না পেয়ে আবরাজ ভাবে স্থানীয় প্রশাসনের সহায়তা নেবে। যেই ভাবা সেই কাজ। সে কর্নওয়ালের স্থানীয় রেস্কিউ টিমের সাথে যোগাযোগ করে। তারা আবরাজকে অভয় দেয় যে কোনোভাবে নিঝুমকে উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। তবে আবরাজ নিশ্চিত হতে পারে না। তার মনে ভয় তীব্র থেকে তীব্রতর হয়। নিঝুমকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে, এই ভয়ে তার বুক কাঁপতে থাকে। তার থেকে বড় ভয় যে নিঝুমকে অক্ষত ফিরে পাবে তো। আবরাজ দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আপনি আমার সহায় হন। অনেক অপেক্ষার পর আমার আর নিঝুমের সম্পর্ক একটু স্বাভাবিক হচ্ছিল। আমি আর ওকে হারাতে পারবো না। ওকে আমার কাছে ফিরিয়ে দিন আল্লাহ। আমার ছেলে যে ওর মাকে ছাড়া ভালো থাকবে না, কিছু একটা করুন আল্লাহ। আমার স্ত্রীকে বাঁচিয়ে রাখুন, বলে সে কাঁদতে থাকে। ছোট্ট নির্ঝরও নিজের বাবাকে এভাবে কাঁদতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে। আবরাজ সেটা বুঝতে পেরে নির্ঝরকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। নিজের চোখের জল মুছে নেয় আবরাজ, কেননা সে বুঝে নেয় নিজের সন্তানের ভালোর জন্য হলেও তাকে এখন নিজেকে শক্ত রাখতে হবে। ইমিলি, আমার হাতটা শক্ত করে ধরে রাখ, দেখবি তাহলে তুই আর পড়বি না। নিজের বন্ধু এডওয়ার্ডের মুখে এমন কথা শুনে ইমিলি ভুরু কুঁচকে ফেলে। এমনিতেই তার উঁচু স্থানের প্রতি ফোবিয়া আছে, তার ওপর তার এই ভ্রমণ পিপাসু বন্ধু যেন তাকে মারার জন্য এখানে হাইকিং করতে নিয়ে এসেছে। ইমিলি হতাশ স্বরে বলে, আমাকে ভয় দেখানো বন্ধ কর, তোর জন্যই বাধ্য হয়ে আমার আজ এখানে আসা, শয়তান ছেলে কোথাকার। আরে চিল, এত ভয় পাবার কিছু হয়নি। আগেরবার ট্রিপে তো আমি একাই আল্পস পর্বতমালায় উঠেছিলাম, আর এটা তো সামান্য কর্নওয়ালের পর্বত, এখানে এত ভয় পাবার কি আছে, বলে সে এগোতে লাগলো। ইমিলিও এডওয়ার্ডের পেছন পেছন এগোতে লাগলো। কিছু দূর যাবার পর ইমিলি একটু ক্লান্ত হয়ে পড়ল এবং দাঁড়িয়ে হাঁটুতে হাত ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। এডওয়ার্ড ততক্ষণে অনেক দূর এগিয়ে গেছে। সে পেছন ফিরে এমিলিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, কি হলো, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? ইমিলি বলল, দাঁড়া যাচ্ছি, বলে সে যেই মাত্র এগোতে যাবে ঠিক সেই মুহূর্তে কোনো একটা দৃশ্য দেখে আটকে ওঠে। চিৎকার করে বলে ওঠে, এটা কি? ইমিলির চিৎকার শুনে এডওয়ার্ড দ্রুত তার দিকে এগিয়ে এসে বলে, কি হলো? ইমিলি একটা পাথরের দিকে ইশারা করে। সেই ইশারা অনুসরণ করে পাথরের দিকে তাকাতে এডওয়ার্ডও আটকে ওঠে, কারণ সেই পাথরের সাথে কোনো নারী এক দেহ আটকে ছিল। অদম্য সাহসী এডওয়ার্ড বলে ওঠে, ওয়েট, আমি দেখছি ব্যাপারটা। ইমিলি বলে, এডওয়ার্ড থাম, বিপদ হতে পারে। এডওয়ার্ড ইমিলির বাধা উপেক্ষা করে এগিয়ে যায়। পাথরের কাছাকাছি নিথর দেহটার কাছাকাছি গিয়ে তার নাকে হাত রেখে বলে, উনি তো এখনো জীবিত। ইমিলি এগিয়ে এসে বলে, এডওয়ার্ড চল, আমরা এখান থেকে চলে যাই, এখানে থাকলে আমরা সমস্যায় পড়তে পারি। এডওয়ার্ড বলে, তুই পাগল নাকি? এভাবে আমরা একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে যেতে পারি না, আমাদের ওনাকে সাহায্য করা উচিত। ভাগ্য ভালো উনি এই পাথরের সাথে আটকা পড়েছিলেন, না হলে নিচে যা গভীর খাদ, এখান থেকে পড়ে গেলে তো বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না। ইমিলি নাইটার দিকে ভালো করে তাকিয়ে বলে, ওনাকে দেখে তো মনে হচ্ছে কোনো বাইরের দেশের মানুষ, ব্রিটিশ না। জানি না আসল ঘটনা কি, আমাদের কি কোনো ঝুঁকি নেওয়া উচিত? এডওয়ার্ড বলিষ্ঠ কণ্ঠে বলে, এখন এত কিছু ভাবার সময় নেই। ইমিলি, তুই আমাকে সাহায্য কর, ওনাকে যত দ্রুত সম্ভব নিকটবর্তী কোনো হাসপাতালে নিয়ে যেতে হবে। না, এতে আমরা ফেঁসে যেতে পারি। মনে নেই কিছু বছর আগে এভাবেই তুই নরওয়েতে একটা ঝামেলায় ফেঁসে গেছিলি? তাই এবার কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। তাহলে কি তুই চাইছিস ওনাকে এভাবে মৃত্যুর মুখে ফেলে আমরা চলে যাই? না, তা নয়, তবে একটা উপায় আছে। কেননা আমরা ওনাকে নিয়ে কার্ডিফে ফিরে যাই, ওখানে আমার বাবার ক্লিনিকে ওনাকে ভর্তি করাবো। তুই কি পাগল? ওনার চিকিৎসার প্রয়োজন। এখান থেকে কার্ডিফে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগবে। এত সময় কি আমাদের হাতে আছে? তুই ভুলে যাচ্ছিস এডওয়ার্ড, আমি একজন মেডিকেল স্টুডেন্ট।
আমি বিষয়টা সামলে নেব। আমার ওপর একটু ভরসা রাখ। এমনিতেই তোর বিরুদ্ধে ইতিমধ্যে মাদক মামলা চলছে। এখন আবার এখানে নতুন করে কোনো বিপদে ফাঁসলে সেটা ভালো হবে না। এডওয়ার্ড একটু চিন্তা ভাবনা করে দেখে ইমিলি ভুল কিছু বলছে না, তাই সে সহমত জানিয়ে বলে, বেশ, চল তাহলে। এরপর এডওয়ার্ড ও ইমিলি মিলে নারীটিকে নিয়ে নিজেদের সাথে যেতে থাকে। পাহাড়ের খুব কাছে তাদের গাড়ি পার্ক করা ছিল। সেটাতে করে তারা রওনা দেয় ওয়েলসের প্রধান শহর কার্ডিফের দিকে। এমিলির কাছে কিছু প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছিল। সে সেসব দিয়ে আহত নারীটির প্রাথমিক চিকিৎসা শুরু করে এবং মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে ডাকতে বলে, গড, সব কিছু ঠিক করে দাও। আবরাজ হতাশ হয়ে বসে আছে কর্নওয়ালের পুলিশ স্টেশনের কাছে। ইলা খবর পেয়ে ইতিমধ্যেই ছুটে এসেছে। সে বর্তমানে নির্ঝরকে সামলাচ্ছে। এরই মধ্যে একজন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে থানায় প্রবেশ করেন। তাকে দেখা মাত্রই আবরাজ ছুটে গিয়ে বলে, কি হলো অফিসার, আমার স্ত্রীর কোনো খবর পেলেন? অফিসার হতাশ স্বরে বলে ওঠেন, রেস্কিউ টিম এখনও তাদের কাজ করে যাচ্ছে। আমরা নিকটবর্তী সমস্ত হাসপাতালে খোঁজ নিয়েছি, কোথাও আপনার স্ত্রী কোনো খোঁজ পাওয়া যায়নি। চিন্তার কারণ নেই, আমরা আশাবাদী যে খুব শীঘ্রই ওনাকে খুঁজে পাবো। তবে একটা কথা, কি, খাতটা কিন্তু অনেক উঁচু ছিল। এত উঁচু থেকে পড়ার পর বাঁচার আশা একেবারে কম, যদি না মাঝখানে কোনো পাথরে উনি আটকে পড়েন। আবরাজ বিস্ফোরিত কণ্ঠে বলে ওঠে, কি বলছেন কি? আমরা আমাদের চেষ্টা চালাচ্ছি, দেখা যাক কি করতে পারি। আবরাজ হতবিহ্বল হয়ে বসে পড়ে। নিঝুমের চেহারাটা ভেসে ওঠে তার সামনে। সে ডুকরে কেঁদে ওঠে, বিড়বিড় করে বলে, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না নিঝুম, তোমাকে আমার কাছে ফিরতেই হবে। নিঝুমের জ্ঞান ফিরতেই সে নিজেকে একটা হাসপাতালের কক্ষে আবিষ্কার করে। কোনো রকমে উঠে বসতেই মাথায় তীব্র ব্যথা অনুভব করে। আহ বলে এমন সময় একজন ডাক্তার ছুটে এসে বলেন, আপনি বিশ্রাম নিন, আপনার মাথায় ভীষণ আঘাত লেগেছে। নিঝুম প্রশ্ন করে, আমি কোথায় ডাক্তার? আপনি এখন কার্ডিফের একটা হাসপাতালে আছেন। নিঝুম কিছু একটা মনে করে বলে, কিন্তু আমি তো কর্নওয়ালে ছিলাম এবং সেখানে একটা পাহাড় থেকে পড়ে যায়। আর তারপর নিঝুম নিজের মাথায় হাত দেয়। ভীষণ ব্যথা অনুভব করছিল সে। ডাক্তার বলেন, দুজন পর্যটক আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে এসেছিল। ভাগ্য ভালো, খুব একটা দেরি হয়নি, তাই আমরা আপনাকে বাঁচাতে পেরেছি। নিঝুম বলে, আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে চাই। হ্যাঁ, অবশ্যই, আপনার পরিবারের কারো নাম্বার দিন, আমরা যোগাযোগ করছি। নিঝুম ডাক্তারকে আবরাজের নাম্বার দিয়ে দেয়। ডাক্তার এরপর আবরাজের সাথে যোগাযোগ করেন। আবরাজ একদম ভেঙে পড়েছিল, কিন্তু নিঝুম সুস্থ অবস্থায় কার্ডিফে আছে জানতে পেরে সে ভীষণ খুশি হয়। ক্রন্দনরত নির্ঝরের উদ্দেশ্যে বলে, তোমার আম্মু কার্ডিফে আছে। নির্ঝর, তুমি একদম চিন্তা করো না, আমরা গিয়ে তোমার আম্মুকে ফিরিয়ে আনি, চলো। নির্ঝর ভীষণ খুশি হয়। বিগত একটা দিন নিঝুমের কোনো খোঁজ না পেয়ে দুই বাবার ছেলে একদম ভেঙে পড়েছিল। এখন যেন তারা একটু আশা খুঁজে পেল নতুন জীবনের। আবরাজ ও নির্ঝর আর বেশি দেরি না করে রওনা দিল কার্ডিফের হাসপাতালের উদ্দেশ্যে। আবরাজ ও নির্ঝর হাসপাতালে পৌঁছে নিঝুমের কেবিনের দিকে ছুটে যায়। নির্ঝর তো নিঝুমের একদম কাছে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলে, তুমি ঠিক আছো তো আম্মু? হ্যাঁ সোনা, আমি ঠিক আছি। আবরাজ নিঝুমকে বলে, তোমাকে সুস্থ দেখে ভালো লাগছে। গতকাল থেকে কত চিন্তায় ছিলাম বলে বোঝাতে পারবো না। কর্নওয়ালের সব জায়গায় তোমায় খুঁজেছি, কিন্তু এমন সময় এডওয়ার্ড এলে আবরাজ তাকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার এডওয়ার্ড। ভাগ্যিস আপনি আমার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিলেন, না হলে যে কি হতো। এটা তো আমার দায়িত্ব ছিল। এরপর সময় দ্রুত এগিয়ে যায়। নিঝুম কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। নিঝুম ও আবরাজ অতীত ভুলে নিজেদের সম্পর্ক পুনরায় জোড়া লাগানোর সংকল্প করে। রাত্রে নির্ঝর ঘুমানোর পর নিঝুম বেলকনিতে এসে দাঁড়িয়েছিল। এমন সময় কারো স্পর্শ পেয়ে পেছনে ফিরে তাকাতে আবরাজকে দেখতে পায়। আবরাজ মৃদু হেসে জিজ্ঞেস করে, কি দেখছো এভাবে? আকাশের ওই চাঁদকে দেখছিলাম, চাঁদ যেন আজ একটু বেশি উজ্জ্বল। ঠিক বলেছ। এরপর কিছু সময় নীরবে কেটে যায়। আবরাজ নীরবতা ভেঙে বলে, নিঝুম, আমরা কি আমাদের সম্পর্কটা আবার স্বাভাবিক করে নিতে পারি? নিঝুম আবরাজের চোখের দিকে তাকিয়ে বলে, কেন নয়? আবরাজ ভীষণ খুশি হয়। এতপর সে নিঝুমকে নিজের কাছে টেনে নেয়, নিঝুমকে অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। এতপর তারা হারিয়ে যায় ভালোবাসার দুনিয়ায়। এভাবে সময় এগিয়ে চলে। কয়েক মাসের মধ্যে নিঝুম শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করতে থাকে।
বমি, মাথা ব্যথা সহ আরও অনেক সিমটম দেখা দেয় তার। অবশেষে পরীক্ষা করে সে জানতে পারে সে আবারও মা হতে চলেছে। আবরাজকে এই সংবাদটা দিতে সে ভীষণ খুশি হয়। আবরাজ খুশিতে অপ্লুত হয়ে বলে, নির্ঝরের জন্মের সময় আমি তোমার সাথে থাকতে পারিনি, পিতৃত্বের সময়টা উপভোগ করতে পারিনি, তবে এবার আমি পুরো সময়টাই উপভোগ করব। আবরাজ সেই জন্যই নিঝুমের অনেক বেশি খেয়াল রাখতে শুরু করে। কিভাবে যেন চোখের পলকে 9 মাস পেরিয়ে যায়। নিঝুম একটি মেয়ে সন্তানের জন্ম দেয়। আবরাজ ও নিঝুম মিলে তাদের কন্যা সন্তানকে স্বাগত জানায়। নিঝরও নিজের ছোট্ট বোনকে পেয়ে অনেক খুশি। আবরাজ ও নিঝুম মিলে তাদের ছোট্ট মেয়ের নাম রাখে আদ্রিতা। লন্ডনে ভীষণ হাসি খুশিতে বড় হতে থাকে এই পরিবারটা। 5 বছর পর আবরাজ ও নিঝুম তাদের ছেলে মেয়ে নির্ঝর ও আদ্রিতাকে নিয়ে শীতকালীন ছুটিতে সিলেটে নিজেদের গ্রামে বেড়াতে আসে। আবরাজ ও নিঝুমের বয়স বেড়েছে। নির্ঝরও এখন একজন 10 বছর বয়সী বাচ্চা। আদ্রিতার বয়স 5 বছর। দুই ভাই বোন যেন পুরো বাড়িটা মাতিয়ে রাখে। আলমগীর খান ও ছবি বেগম তাদের আসতে দেখে ভীষণ খুশি হয়েছেন। ছবি বেগম তো হরেক রকমের রান্নাও করেছেন। এদিকে আবির ও আনিকার পরিবারও বড় হয়েছে। তাদের ঘর আলো করে এসেছে দুই কন্যা সন্তান। 5 বছর বয়সী আফিফা, যে আদ্রিতার সমবয়সী, ভীষণ শান্তশিষ্ট একটা বাচ্চা। অন্যদিকে 3 বছর বয়সী আরিশা, ছোট্ট হলেও দারুণ চঞ্চল এই বাচ্চাটি। নিঝুম তাদের দুজনের সাথে আদ্রিতা ও নির্ঝরের পরিচয় করিয়ে দেয়। নির্ঝর ছোটবেলায় সিলেটেই বড় হওয়ায় খুব সহজেই এখানকার পরিবেশের সাথে মানিয়ে নেয়, কিন্তু ছোটবেলা থেকে লন্ডনে বেড়ে ওঠা আদ্রিতার কাছে মোটেই সিলেটের পরিবেশ ভালো লাগছে না। সে বারবার করে তার মা নিঝুমকে বলছিল, মাম্মা আমরা কখন আবার লন্ডনে ফিরে যাব? আমার এখানে একদম ভালো লাগছে না। তুমি পাপাকে বলো না আমি তাড়াতাড়ি ফিরতে চাই। আমার সব ফ্রেন্ডরা প্যারিস রোমে ঘুরতে গেছে, আর তোমরা আমায় এই কোথায় নিয়ে এলে? নিঝুম আদ্রিতাকে বুঝিয়ে বলে, এটা তো আমাদের নিজেদের দেশ, আমাদের নিজের দেশকে ভুলে যাওয়া উচিত না। আদ্রিতা আর কিছু বলে না। এদিকে নির্ঝর আফিফার সাথে টুকটাক কথা বলছিল, কিন্তু আফিফা একদম শান্ত একটা বাচ্চা, খুব একটা কথা বলে না। নির্ঝর আফিফার গাল টেনে বলে, তুমি তো অনেক কিউট একটা বাচ্চা। আফিফা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। নির্ঝর নিজের পকেট থেকে একটা চকলেট বের করে আফিফার হাতে দিয়ে বলে, এই নাও, এটা খাও। এমন সময় কোথায় থেকে জানো আরিসা ছুটে এসে বলে, আমার চকলেট দাও। নির্ঝর বাঁকা হেসে বলে, কিন্তু আমার কাছে তো শুধু একটা চকলেটই ছিল। আলিসা তখন কাঁদতে শুরু করে দেয়। আফিফা নিজের বোনকে কাঁদতে দেখে তার হাতে থাকা চকলেটটা আলিসাকে দিয়ে বলে, এই নে বোন, তুই আর কাঁদিস না, আমি আর খাবো না চকলেট। চকলেট পেয়ে আলিসার কান্না মিলিয়ে যায়। সে খুশি হয়ে চকলেটটা খেতে শুরু করে। নির্ঝর এটা দেখে বলে, তুমি তোমার চকলেট ওকে দিলে কেন? তুমি এবার কি খাবে? আমি চকলেট পছন্দ করি না, বনু পছন্দ করে, ওই খাক। মিথ্যা বলছো কেন আফিফা? আমি তো কাকির কাছে শুনলাম তুমি চকলেট অনেক পছন্দ করো। আফিফা আর কিছু বলতে পারে না। নির্ঝর হেসে বলে, এভাবেই কি নিজের পছন্দের সব জিনিস নিজের বোনের হাতে তুলে দাও নাকি? এক সময় না আবার এর জন্য তোমায় পস্তাতে হয়। আফিফা কিছু বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকায়। দূর থেকে নিঝুম ও আবরাজ তাদের সন্তানদের ব্যস্ত দেখে খুশি হয়। নিঝুম বলে, সব কিছু কতটা সুন্দর লাগছে তাই না? আবরাজ বলে, একদম। দীর্ঘ কষ্ট আর বিচ্ছেদের পর এতদিনে আমাদের জীবনটা একটু স্মৃতিলাভ হয়েছে। বাকিটা জীবন এভাবেই কাটাতে পারলেই আমি খুশি। আবরাজ বলে, ঠিক। নিঝুম আদ্রিতা ও নির্ঝরের দিকে তাকিয়ে বলে, আমার পুরো জীবনটা অনেক কষ্টে গেছে, এতদিনে এসে একটু সুখের দেখা পেয়েছি। তবে আমি চাই আমার সন্তানদের জীবন যেন এমন না হয়, ওরা যেন সুখী হতে পারে জীবনে, ওদের জীবন যেন অশ্রু জলে বোনা না হয়। আবরাজ বলে, আমিও সেটাই চাই, কিন্তু জানি না ভাগ্যে কি আছে। আশা করি ভাগ্যে ভালো কিছুই আছে। আবরাজ নিঝুমকে জড়িয়ে ধরে বলে, তাই যেন হয়, আমাদের সন্তানরা সুখী হোক এই প্রত্যাশাই করি।